গৌতম লাহিড়ীর বরাতে, তার একটা সাক্ষাৎকারের বরাতে এমন খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে আপনাদের সংবাদ সম্মেলনটির পর এখন 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্বয়ং উপস্থিত থাকবেন, সেটাও দিল্লি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে কি জানেন, এবং দিল্লি প্রেস ক্লাবে কি এখন থেকে আপনারা ঘন ঘনই সংবাদ সম্মেলন করবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। তবে আপনি শুরুতে সূচনাতে যে কথাটি বলেছেন সেটা নিয়ে আমি একটু ব্যাখ্যা আমার পক্ষ থেকে দেয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রথমত হচ্ছে যে সম্মেলনটি সম্মেলন নয়, সেটা আসলে গণমাধ্যমের কাছে আমাদের একটি রিপোর্ট প্রকাশনা, সেটাকে প্রকাশিত করা এবং প্রচার করার আসলে মূল যেই মানে বিষয়টা ছিল, এজেন্ডা ছিল, সেটি আমাদের, আপনি জানেন যে জাতিসংঘের নাম দিয়ে তাদেরই একটি সাবসিডিয়ারি অফিস সুইজারল্যান্ডের OHCR ভলকার ট্যুর যেই অফিসের নিয়ন্ত্রণে আছেন, তারা একটা রিপোর্ট করেছিল। সেই রিপোর্টটা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং, যদিও বা তারা বলেছিল। তাদের সেই রিপোর্ট বের করার পেছনে জাতিসংঘের মূল দফতরের কোনো ধরনের অনুমোদন ছিল না, বাজেট ছিল না, এবং কোনো স্পেশাল রিপোর্টও যেটা বলা হয় সেই ধরনেরও কিছু নিযুক্ত করা হয়নি, এবং সম্পূর্ণ একপেশে এবং অবৈধ একটি ম্যান্ডেটহীন একটা রিপোর্ট তারা প্রকাশ করে আমাদের মানহানি করেছে, এবং অবৈধভাবে আমাদের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে সেগুলো অবৈধভাবে ট্রায়াল করার পথ উন্মোচিত করেছে। এই বিষয়টি নিয়ে আমাদের কিছু আইনজীবী যারা দেশে আছেন, আইনজ্ঞ, এবং দেশের বাইরে নানান জায়গায় আছেন, সেই আইনজীবী এবং আইনজ্ঞবৃন্দ তারা একটা রিবাটাল, প্রতি উত্তর, যে কোথায় কোথায় সেখানে গাফিলতি আছে, গ্যাপ আছে, সেটা নিয়ে একটা আরো বিশদ আরেকটি রিপোর্ট করেছে। এবং সেটি কিন্তু আমরা যে সমস্ত দেশে জাতিসংঘের আঞ্চলিক কার্যালয় সমূহ আছে সেই সমস্ত জায়গায় সাংবাদিকদের মাঝে সেটাকে আমরা প্রকাশিত করেছি। এর মধ্যে জেনিভা ছিল, ব্রাসেলস ছিল, ওয়াশিংটন ছিল, লন্ডন ছিল, এবং ভারতে যেহেতু জাতিসংঘের আঞ্চলিক দপ্তরটি সেটা এখানে আছে, সেই সুবাদে কিন্তু আমরা ভারতেও সেটা করেছি। এবং আমি সেখানে, যেহেতু এই রিপোর্টটি তৈরির যে টিমটি ছিল তাদের সাথে আমার আলোচনা হয়েছে, কিছু কাজ হয়েছে, আমি এই আইন পেশায় যেহেতু ছিলাম, তো সেই প্রেক্ষিতে আমার সেখানে অবতারণা, আমার দলীয় কোনো অবস্থান থেকে নয় অবশ্যই। এবং এটি যেহেতু মানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক, এবং সেই ক্ষেত্রে আমাদের যিনি মানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন সেই সময়টাতে, তিনিও সেই প্রেক্ষাপটে কিন্তু সেখানে এসেছেন। এটা কিন্তু আসলে আমাদের দলীয় সাংবাদিক সম্মেলন নয় বা সাংগঠনিক বিষয়, এটা আসলে ভারত সরকার বা ভারতের গণমাধ্যমের বিষয় নয়। বিষয়টি হচ্ছে আমাদের জাতিসংঘের যে বিষয়টা সেটাকে আমরা প্রকাশিত করা। এবং এই প্রেক্ষাপটে একটা আলোচনা আমি যেটা শুনতে পেয়েছি যে মানে আমাদের নির্বাচনকে ঘিরে যে আগামী যেটা অবৈধ নির্বাচন ডাকা হয়েছে, আমি যেটাকে বলছি সিলেকশন নট ইলেকশন, এই সিলেকশন ঘিরে যেই অবৈধতা এবং যেই রাজনৈতিক যেই আপনার মানে একপেশে ভূমিকা এই অবৈধ সরকারের, সেটার বিষয়ে গণসচেতনতা তৈরি করা। এই প্রেক্ষিতে কিন্তু আবারও আমি বলবো, যে সমস্ত অঞ্চলে মানে গণমাধ্যমগুলোতে প্রথমত হচ্ছে ইংরেজিতে, যেটা আন্তর্জাতিক একটা ভাষা, সেখানে আমরা কিছু বলতে পারার সক্ষমতা রাখি বা সেখানে বলার মানে সুবিধাটা আছে, সেই সমস্ত জায়গাতে আমরা সেটা করতে, যেমন আপনি মানে ম্যানিলা, ব্যাংককে কিন্তু জাতিসংঘের স্থানীয় আপনার যেই আঞ্চলিক যে অফিসগুলো সেখানে আছে, কিন্তু সেখানে যে গণমাধ্যমগুলো সেগুলোর মাধ্যমে আসলে আমাদের সংবাদ মাধ্যম মানে সাংবাদিক সম্মেলন করা, সেটা থাইল্যান্ডের কর্তৃপক্ষ সেখানে সাধারণত দেয় না। সেখানে থাইল্যান্ডে অনেক রেস্ট্রিকশন আছে বিদেশি যারা তারা সাংবাদিক সম্মেলন করার জন্য। একইভাবে কিন্তু ফিলিপিন্সেও বিদেশিদের সাংবাদিক সম্মেলন করার বিষয়ে কিন্তু কিছুটা নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন আছে। কিন্তু এই রেস্ট্রিকশন জেনিভাতে নেই, বা ব্রাসেলসে নেই, বা নিউ ইয়র্কে নেই, অনুরূপভাবেই ভারতেও নেই। তো যে সমস্ত জায়গাতে রেস্ট্রিকশনটা নেই, নিষেধাজ্ঞাগুলো মানে ট্রেডিশনালি নেই, সেগুলোতে আমরা করব। সুতরাং 23 তারিখও হতে পারে, 24 তারিখ হতে পারে, সেটা তারিখ, সেটা মূল বিষয় নয়। বিষয়টি হচ্ছে 23 তারিখ কি শেখ হাসিনা আসছেন সেই সংবাদ সম্মেলনে প্রকাশ্যে? সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একজন সাংবাদিকের বরাতেই।
যিনি বলেছেন তিনি কোন ভিত্তিতে বা কোন সংবাদের তরফে কোন রেফারেন্সে বলেছেন সেটা তিনি ভালো বলতে পারবেন। আমি যেহেতু এই বিষয়টি নিয়ে অবগত নই, আম, সেখানে আমাকে থাকার জন্য আমন্ত্রণ জানানোর কথা, আমি এখন পর্যন্ত সেটা যথাযথভাবে সেটা অবগত হইনি। আম, এবং দিন তারিখও আসলে আমি আসলে সেভাবে বলতে পারছি না। তবে মানে এই ধরনের আলোচনা যেহেতু এসছে, অনেক আলোচনায় আসে, আম, আম, সেটা ব্যাপারে আমার মন্তব্য করাটা সমীচীন হবে না আসলে। আমার কাছে এই ধরনের তথ্য শহীদুল নেই। হাসান চৌধুরী নফেল, এই যে দিল্লিতে আপনাদের সংবাদ সম্মেলন, আমি আপনার যুক্তিটা বুঝেছি যে আপনারা ব্রাসেলসে করেছেন, জেনিভায় করেছেন, আপনি তো এর একটা এবং লন্ডনেও স্পর্শকাতরতা করেছি। না না, নিশ্চয়ই। লন্ডনেও করেছি। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই, আপনি নিশ্চয়ই স্পর্শকাতরতাটা বোঝেন যে ভারতের একেবারে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান দ্বিপাক্ষিক বৈঠকে গিয়ে এমনকি শেখ হাসিনা যে কথা বলেন ওখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা বন্ধ করতে বলেছেন। কয়েক দফা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে উদ্বেগ জানিয়েছে। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের মানে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ চিঠি লিখেছে। সে সময় যে দিল্লিতে আপনারা একটা সংবাদ সম্মেলন করতে পারলেন, তাতে একদিকে যেমন এই দুই মন্ত্রী ভারতে উপস্থিত সেটা বোঝা গেল, মানে আপনি এবং হাসান মাহমুদ। অন্যদিকে নিশ্চিতভাবে ধারণা করা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তো একরকম না একরকমের একটা মানে সায় নীরব সমর্থন তো নিশ্চয়ই প্রয়োজন, কারণ সরকার তো বাংলাদেশ সরকার তো এখন আরো রুষ্ট হয়ে তাদেরকে পাল্টা চিঠি লিখতেই পারে যে রাজনৈতিক কার্যক্রম বক্তৃতাও দিতে দিচ্ছেন আপনারা প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাদের। বাংলাদেশের অবৈধ সরকার কাকে কি চিঠি দিচ্ছে সেটা পৃথিবীর কোন সরকারই পাত্তা দিচ্ছে না। বাংলাদেশের ইউনূস সরকার যাকে খুশি তাকে চিঠি দিতে পারে, তার যেখানেই চিঠি দেয় সেইখানের সাথে সম্পর্ক আরো খারাপ হয়। সে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি দিল, আমাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দিল। সে ইতালিতে বলল গিয়ে ভারত থেকে ভিসা অফিস সরিয়ে বাংলাদেশে নিয়ে আসার জন্য, আমাদের ভিসাও গেল সেখানে। ইউরোপিয়ান ইউনিয়নের অনেক দেশের কিন্তু যে ভিসা এমবেসি গুলো সেটা ভারতে। আমাদের প্রচুর ছেলেপেলে, আমাদের যারা বিদেশগামী শ্রমিক থেকে শুরু করে ছাত্র, তারা আগে ভারতে ভিসা নিয়ে এসে এখান থেকে ভিসা প্রসেস করে ইউরোপে যেত কর্মসংস্থানের জন্য, শিক্ষার জন্য। এই ইউনুসের উন্মাদ এবং সে যে একটা প্রতারক, এই প্রতারক এবং উন্মাদের কার্যকলাপের কারণে আজকে আমাদের দেশের সাধারণ নতুন প্রজন্মের সন্তানরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারছে না। বাংলাদেশের কথায় বা বাংলাদেশের এই অবৈধ সরকারের কথায় পৃথিবীর কোন সরকার এখন পর্যন্ত কোনো বিষয়ে সায় দিয়েছে কিনা আপনি প্রমাণ দেখান। এই অবৈধ সরকারের কথা তো কেউ গ্রাহ্য করছে না। ভারত কেন করবে? ভারত তো পৃথিবীর বাইরের কোনো মানে এই গ্রহের বাইরের কোনো দেশ নয়। হ্যাঁ, সে যুক্তরাষ্ট্রে গেল, সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্সের সাথে তার নাকি সাক্ষাৎ হওয়ার কথা, সে গল্প বানিয়ে দিল প্রধানমন্ত্রী কানাডাতে, অথচ প্রধানমন্ত্রী লন্ডনে ছিল এবং তার সাথে দেখা করেনি। সে ফ্রান্সে গেল, সে সেখানে ডিনার করে চলে আসলো, ওয়াইন খেয়ে চলে আসলো। ম্যাক্রো সেখানে তাকে দেখা দিল না। ইটালির মেলোনি বাংলাদেশে আসার কথা ছিল, সেও আসলো না। হ্যাঁ, তো এই যে একটা মানে তার যেই প্রতারণা, সারা পৃথিবীর সাথে যে প্রতারণাগুলো করছিল এখন সেটা প্রকাশিত হয়ে গেছে। সে চিঠি লিখলেও কি না লিখলেও কি, বিষয়টা হচ্ছে অনুরূপ। এবং তার সরকার হচ্ছে অস্থায়ী, পাশাপাশি অবৈধ। পৃথিবীর কোন সরকার তো তাকে গ্রাহ্য করছে না। আর ভারতে আপনি জানেন যে যারা ভারতের সমালোচনাকারী যে গণমাধ্যমগুলো আছে, আল জাজিরা যেমন, দিন নেই রাত নেই সারাদিন ভারত সরকারের সমালোচনা করে। হ্যাঁ, এবং সারা পৃথিবীতে যে সমস্ত মানে ধর্মীয় গোষ্ঠীগুলো আছে, হামাস বা মুসলিম ব্রাদারহুড, তাদের মাউথপিস হিসেবে আল জাজিরা কাজ করে। আল জাজিরার তো মানে বিশাল বড় আউটলেট সেখানে আছে, ভারতে আছে। তো সুতরাং ভারতের যে গণমাধ্যম সেটা একেবারে উন্মুক্ত। তো সেই ক্ষেত্রে সেই উন্মুক্ত গণমাধ্যমের যেখানে সংস্কৃতি, সেখানে বাংলাদেশ চিঠি দিল নাকি যুক্তরাষ্ট্র চিঠি দিল সেটা তারা আসলে সেভাবে করে দেখবে না। তারা তাদের যেই কালচার মিডিয়া আউটলেটে, সেটা কিন্তু সেখানে ইন্টারফেয়ারেন্স তারা করে না। অনুরূপ ভাবেই আপনি দেখবেন ইউনাইটেড কিংডমে আমাদের ট্রাফেলগার স্কোয়ারে হাজার হাজার কর্মী, আমাদের সমর্থকগণ সেখানে গিয়ে মিছিল করেছে। এই অবৈধ ইউনুসের তো সাহস হয়নি সেখানে একটা চিঠি পাঠানোর,
কারণ তার যেই উপদেষ্টা পরিষদের অনেকেই আবার দ্বৈত নাগরিক, ব্রিটিশ নাগরিকও আছে সেখানে। তারা ভয়ে ভয়ে সেখানে চিঠি পাঠায়নি, কারণ তাদের না যদি আবার নাগরিকত্ব বাতিল হয়ে যায়। ইউনূসের ক্যাবিনেটে লুৎফি সিদ্দিকী যেমন, হ্যাঁ, সেখানে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে, লামিয়া মোর্শেদের ব্রিটিশ নাগরিকত্ব আছে। তারা যে অবৈধ কাজগুলো করছে, একটা অবৈধ মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের সদস্য হিসেবে যুক্তরাজ্যে একটা আইন এসেছে, আপনি জানেন, ব্রিটিশ সরকার চাইলে যারা দ্বৈত নাগরিক, যারা মানবাধিকার এই সমস্ত বিষয়ে যারা জড়িত থাকে, তারা কিন্তু চাইলে এখন নাগরিকত্ব বাতিল করতে পারে। এই ভয়ে এরা একটা চিঠিও দিল না। অথচ আমাদের সবচাইতে বড়, মানে রাজধানী ঢাকার চাইতেও বড় সমাবেশ হয়েছে এবং মিছিল হয়েছে কিন্তু ট্রাফালগার স্কোয়ারে। ওই 1971-এ আমরা যেভাবে করে সমাবেশ করেছিলাম, সেই সমাবেশ হচ্ছে। সাহস তো হয়নি, সাহস তো হয়নি সেখানে একটা চিঠি দেওয়া। আপনারা এখন 1971 এর কথা আলোচনাটা মনে করছে। করালেন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আপনি যখন 1971 এর কথা মনে করালেন, তখন আমি আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাই যে আপনারা কি এখন, যেহেতু এই যে মানে দীর্ঘ সময় ধরে 1 বছর প্রায় হয়ে যাচ্ছে আপনাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, এবং ব্যাপক প্রতিকূলতায় আছেন 17 মাস ধরে, তো এই অবস্থায় 1971 সালের মতোই সে সময়ও কিন্তু লন্ডনে ব্যাপকভাবে বাঙালিরা সংগঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষে, ভারতে প্রবাসী সরকার গঠন হয়েছিল, তো সেখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ হচ্ছিল। আপনি এমনকি 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর, আমি মানে যতটুকু জানি, আপনার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরী, তারপর কাদের সিদ্দিকী, জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদের মুখেও শুনেছি, তারা সকলে সীমান্ত পাড়ি দিয়েছিলেন যে তারা মানে যুদ্ধ করবেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে। মানে এমন কিছু ভাবে আপনারা এখন বিদেশের মাটিতে আবার সংগঠিত হওয়ার কথা ভাবছেন? দেখুন, আমাদের সহকর্মীবৃন্দ বাধ্য হয়ে পৃথিবীর নানান দেশে সেখানে অ্যাসাইলাম নিয়েছেন বা সেখানে শেল্টার পেয়েছেন। ভারতে যেমন কিছু নেতৃবৃন্দ আছেন, তেমনি যুক্তরাজ্য সেখানেও অনেকে আছেন। তারা নিজেদের প্রাণ রক্ষার্থে তারা সেখানে আশ্রয় চেয়েছেন, রাজনৈতিক আশ্রয়। এবং এই যে বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও কিন্তু সেখানে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তো বাংলাদেশে মানে সেটা 11 কালীন সরকারের সময়ে কিন্তু তিনি সেই রাজনৈতিক আশ্রয় সেখানে চেয়েছিলেন। রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে রাজনৈতিকভাবে নিজ সংগঠনকে সংগঠিত করে, এবং দেশে আমাদের যে নেতাকর্মীবৃন্দ কারাগারে আছেন তাদেরকে মুক্তির জন্য আন্তর্জাতিকভাবে সেখানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো এবং সেখানে সংগ্রাম করা, আন্দোলন করা, সেটা তো একটা পার্ট অফ পলিটিক্যাল কালচার। আমাদের দেশে বলুন বা অন্যান্য দেশেও সেটা আছে। তো সেই হিসেবে আপনি দেখবেন যে এখন যে ইরানে যে এই সমস্ত অত্যাচার নির্যাতন গুলো হচ্ছে, তার বিরুদ্ধে ইরানি সারা পৃথিবীতে যারা ইরানের যারা নাগরিকরা আছে পারস্যের, তারা আন্দোলন করছে। আফগানিস্তানে যে সমস্ত কাজগুলো হচ্ছে নারী বিরোধী, সেখানে আন্দোলন হচ্ছে। এবং সেটা কিন্তু এটা একটা মানে গ্লোবাল প্র্যাকটিস এন্ড কালচার। এবং প্যালেস্তাইনে যে গাজাতে ইসরায়েলের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, 60,000 70,000-এর উপর লোক মেরে ফেলেছে, সেটা নিয়ে দেখবেন এই যে অবৈধ ইউনূস সরকারের কোনো টু শব্দ নেই, কিন্তু আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা সংসদে বসে কিন্তু সেটা প্রতিবাদ করেছেন, এবং আমাদের কর্মীরাই কিন্তু সবসময় আন্দোলন করেছেন। আপনি জানবেন যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওর সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা অতি প্রাচীন সম্পর্ক ছিল। তো আন্দোলন সংগ্রামের দল হচ্ছে আওয়ামী লীগ। তো সুতরাং আমরা যেখানেই থাকবো, আমাদের দেশের মানুষের অধিকারের জন্য, দলকে সংগঠিত করার জন্য আমরা বারবার সেখানে সংগঠিত হয়ে আবারও বাংলাদেশে অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এটাই হচ্ছে আওয়ামী লীগের অতীত ইতিহাস, এবং বর্তমানে সেটা থেকে আমরা অন্যথা করব না। এখন আপনি বলছেন যে প্রবাসী সরকার, আইনের দৃষ্টিতে যেহেতু এখনো সংবিধান বিদ্যমান, ডিজিওর যেটাকে আমরা বলি, আইনের দৃষ্টিতে কিন্তু এই বঙ্গবন্ধুর কন্যার যে সরকার, সেটাই কিন্তু এখন পর্যন্ত সরকার। এবং এজন্য দেখবেন এই যে তথাকথিত অবৈধ সরকার, মানে অবৈধ তথাকথিত সরকার যেটা আছে এখন, তারা কিন্তু যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে সেগুলোতে কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে, এবং ইউনূস নিজেই কিন্তু উপদেষ্টা শব্দ ব্যবহার করে। কারণ কি? উপদেষ্টার কোনো বিধান তো আমাদের সংবিধানেই নেই। এবং আপনি জানবেন যে যখন 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন অস্থায়ী সরকারের দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন, প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের পরে, সেখানে কিন্তু কোনো উপদেষ্টা নামক শব্দ তৈরি হয়নি।
কারণ সংবিধানে সেটা ছিল না। তিনি সরকারে দায়িত্ব নিয়ে একটা নির্বাচন করে দিয়েছিলেন। আর এই উপদেশটা নেয়ার মূল কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে দীর্ঘদিন ধরে সেখানে চেয়ার দখল করে বসে থাকা এবং সেটাকে পাকাপোক্ত করা কিছু অবৈধ লোকের। সংবিধানে উপদেষ্টা শব্দটিই নেই, এখন পর্যন্ত সংবিধানে সেই উপদেষ্টা শব্দ নেই। এখন তারা দ্রুতাপেক্ষ অনুমোদনের মাধ্যমে সেটা দেওয়ার চেষ্টা করছে, জুলাই চার্টার বা নানান ধরনের, মানে এই যে বলছে যে রাষ্ট্র ভোট দিচ্ছে, আবার বলছে ভোট কাকে দিতে হবে। হ্যাঁ, এই যে একটা একটা মানে পাগলামি যেটা করছে, সাংবিধানিক এনার্কি যেটা করছে, যে আপনি ভোট দিতে দিলেন, তাহলে আমাকে ভোট দিলেই বা কেন? জোর করে আপনি আমাকে বলছেন হ্যাঁ তো ভোট দিতে হবে, কারণ আপনি আপনার পদগুলোকে, ইউনূস তো চলে যাবে ফ্রান্সে, তার প্যারিসে বিলাসবহুল তার বাড়িঘর আছে, ড্যাননের সাথে ব্যবসা আছে, টেলিনরের সাথে ব্যবসা আছে, সে ইউরোপে চলে যাবে অথবা আমেরিকাতে চলে যাবে, তার আমেরিকান নাগরিকত্ব আছে। তার যে সাঙ্গপাঙ্গ গুলো কি হবে, এর জন্য তারা এখন রেফারেন্ডাম দিচ্ছে। এই রেফারেন্ডামটা রেফারেন্ডাম বলা যায় না, এটা আবার জোর করে চাপিয়ে দিয়ে সারা দেশের সকল ব্যাংক, স্কুল, কলেজ সবাইকে বলছে হ্যাঁতে ভোট দিতে হবে। কেন দিতে হবে? কারণ তারা জানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ডুয়েল ন্যাশনালরা কিন্তু মানে মন্ত্রী পদে থাকতে পারেন না। হ্যাঁ, মানে অন্তত সংসদ সদস্য হতে পারেন না। মন্ত্রিত্বের বিষয়ে সেটা কোনো বাধা নেই, বাট তারা তো মন্ত্রীই নন। কিন্তু তারা সাইন করে যে গিয়েছেন প্রত্যেকটা ফাইলে, গত 18 মাস ধরে তারা ফাইলে সাইন করে দিয়েছেন। আমি মন্ত্রী হিসেবে নির্বাচনের পরে ফাইলে স্বাক্ষর করেছি 6 মাস। আমি শিক্ষামন্ত্রী ছিলাম মাত্র 6 মাস। তারা সেখানে কিন্তু একটা আইনগত বৈধতা ছিল, প্রত্যেকটা স্বাক্ষরের একটা আইনগত বৈধতা ছিল। এবং এই সরকার 18 মাসেও কোনো নথিতে কোনো ধরনের দুর্নীতি, আমি আমার স্বাক্ষর করা কোনো ধরনের ফাইলে কিন্তু 1 টাকার দুর্নীতি বের করতে পারেনি, অনিয়মও বের করতে পারেনি। হ্যাঁ, এবং প্রত্যেকটা স্বাক্ষরের সেখানে বৈধতা আছে। এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো ফাইলে কিন্তু এখন পর্যন্ত পাইনি, তারা নানান ধরনের অন্যান্য এক্সকিউজ দিচ্ছে। কিন্তু দেখবেন তাদের প্রত্যেকটা স্বাক্ষর, তারা যে প্রোটোকল নিয়েছে, গাড়ির তেল পুড়িয়েছে রাষ্ট্রের, বেতন নিয়েছে, আপ্যায়ন ভাতা নিয়েছে, আপ্যায়ন করেছে, নিজেরা খেয়েছে, প্রত্যেকটা কাজ অবৈধ। এবং এই অবৈধতাগুলোকে বৈধতা দেওয়ার জন্য আজকে এই মানে হাস্যকর রেফারেন্ডাম। এবং এতটাই অবৈধ, তারা আস্থায় রাখতে পারছে না, যদি একতরফা ভাবে বিএনপিকে চেয়ারে বসিয়েও দেয় তারা তাদেরকে বৈধতা দেবে, এই আস্থাও তারা রাখতে পারছে না। তাই তারা নির্বাচনের কথা বলছে। জামায়াত ইসলামীকে বসালেও, জামায়াত ইসলামী রাজনৈতিক দল হিসেবে যদি বাংলাদেশে স্থায়ী থাকতে চায়, তাদেরও কিন্তু আইনগতভাবে, রাজনৈতিকভাবে সেই সক্ষমতা, মানসিক দৃঢ়তা নেই এই অবৈধ সরকারকে বৈধতা দিবে। আপনি দেখবেন যে জামায়াত ইসলামের আইনজীবী, সাবেক শিবির কর্মী, বিশিষ্ট আইনজীবী শিশির মনির কিন্তু পরিষ্কার করে বলেছেন সবাই ঝুলবেন, প্রত্যেকটা কাজ অবৈধ। হ্যাঁ, তিনি কিন্তু বলেছেন। এই অবৈধ সরকার কি কাজ করছে সেটাকে এখন মানে ধামা চাপা দেওয়ার জন্য একে তো নথি পুড়িয়ে ফেলেছে। আপনি দেখবেন যে আসিফ মাহমুদ ভুঁইয়া যখন মন্ত্রণালয় ত্যাগ করলো, সে তার অফিসের অনেক নথি তারা পুড়িয়ে ফেললো। প্রতিদিন সচিবালয়ে উদ্ভট কারণে আগুন লাগছে, শর্ট সার্কিট। আমি মানে 5 বছর উপমন্ত্রী ছিলাম আর 6 মাস আমি মন্ত্রী ছিলাম, আমি একদিনও দেখিনি কোথাও শর্ট সার্কিট লেগেছে। কেপিআই ইনস্টলেশন, সার্বক্ষণিক 24 ঘন্টা সেটা চালু থাকে, সেখানে কেন শর্ট সার্কিট হবে? আমরা শর্ট সার্কিট দেখিনি, এখন শুধু শর্ট সার্কিট হয়। কেন হয়? নথি পড়ানোর জন্য হয়, ধামা চাপা দেওয়ার জন্য হয়। তার নিজের উপজেলা, এই যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মিলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ একটা উপজেলায়, কেন? সেটা তো লুটপাট করে খাবার জন্য। এবং সেই খাবার হয়তো বা ইউনূস যে অঙ্গীকার করেছিল খাইয়ে দেবে, সেটা দেয়নি, এখন রাষ্ট্র থেকে খেয়ে নিয়েছে। তো এই যে একটা আমরা দেখছি যে একটা ক্রিমিনাল গ্যাং, ক্রিমিনাল নয় শুধু, জঙ্গি মানসিকতার মিলিটেন্ট, এই যে মাহফুজ আলমকে দেখুন আপনি, এই যে বাকিদেরকে দেখুন, এরা হচ্ছে মিলিটেন্টস। এবং এই মিলিটেন্টসরা রাষ্ট্রের ভেতরের সহযোগিতায় কিন্তু আজকে ক্ষমতাটা দখল করেছে। এদের মোলস ছিল, আন্তর্জাতিক সহযোগিতা তো ছিল, এদের মোলস ছিল। আপনারা কি মানে প্রবাসী সরকার প্রসঙ্গে বলছিলেন, মানে আপনাদেরকে কি প্রবাসে নানা রকম, মানে প্রবাসী সরকার বিষয়ে তো মন্তব্য করতেই পারেন, কিন্তু নানা ধরনের মানবাধিকার সংগঠনের নামে, আইনি সংগঠনের নামেও আপনারা বিভিন্নভাবে অ্যাক্টিভিজম চালাবেন, সেটা একটা আপনাদের স্ট্র্যাটেজির মধ্যে কিনা? এবং সেটাই কি শেখ হাসিনার নির্দেশনা কিনা, যে সেভাবে আপনারা যেসব নেতারা, কর্মীরা, সমর্থকেরা বাইরে আছেন তারা সংগঠিত হবেন বিভিন্ন দেশে? অবশ্যই এটা একটা আমাদের কর্মপন্থা, এটা একটা আমাদের কর্মপন্থা। আমরা যেখানে আছে
আমাদের নেতাকর্মীরা যেখানে কম্বোডিয়াতে দেখবেন, কম্বোডিয়ার মতন দেশেও কিন্তু সেখানে তারা সংগঠিত হয়েছে, পাপুয়া নিউগিনির মতন দেশে সংগঠিত হয়েছে। আওয়ামী লীগ সারা পৃথিবীতে, মানে ইসরায়েল বাবদ আমার মনে হয় মানে পৃথিবীর সকল দেশে আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মীরা আছে। প্লাস আমাদের অনেককে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু দেশ ছাড়তে হয়েছে, তারা পৃথিবীর নানান দেশে আছে। তো সুতরাং আমরা যেভাবে ফিরে এসেছি, হ্যাঁ, বিএনপি কে এই পর্যায়ে আসতে বা যেই পর্যায়ে যেতে 18 সালে যদি আমি বলি বিএনপি আবার উঠে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে তারা কিন্তু সেই পরিমাণ শক্তিমত্তা অর্জন করেছিল যে আমাদের সরকারের অধীনে তারা নির্বাচনে এসেছিল। আপনি নির্বাচন আসার একটা আত্মবিশ্বাসের বিষয় আছে। দল হিসেবে বিএনপি 14-15 সালে তাদের যে ধাক্কা লেগেছে, ব্যর্থ আন্দোলনের জ্বালাও পোড়াও করে যে মামলা খেয়েছে, 16 সালে গিয়ে তারা নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু মদত দিল। 17 সাল পুরোটা তাদের, মানে 14, 15, 16, 17 মানে সময়টা লাগিয়ে তারা 18, আমরা কিন্তু তাদেরকে নিষিদ্ধ করিনি, বিদ্যমান প্রক্রিয়ার মধ্যেই তারা উঠে দাঁড়াতে লেগেছে, সময় লেগেছিল সেখানে 5 বছর প্রায়। হ্যাঁ, এখন আমরা কিন্তু খুব দ্রুত উঠে দাঁড়িয়েছি, যেখানে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে। আমাদের 150-র উপরে জনপ্রতিনিধি কারাগারে, আমাদের এখন পর্যন্ত 700 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, কারাগারে মারা গিয়েছে প্রায় আমাদের 40 জনের মতন কারাগারের ভেতরে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে, এই ধরনের ব্যাপক দুর্যোগের মধ্যে, হ্যাঁ, আমরা যে উঠে দাঁড়াতে পেরেছি, কেন দাঁড়াতে পেরেছি? দাঁড়াতে পেরেছি যে সেই মনোবলের জায়গায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের যে ভালোবাসা, যেই হৃদয় নিংড়ানো আনুগত্য এবং ভালোবাসা এবং তার নির্দেশনায় কাজ করা। এবং আমি আপনাকে হলফ করে এখানে বলতে চাই, 5 তারিখ যদি 4 তারিখ রাতে শেখ হাসিনা যদি বলতেন, এবং বিএনপির একজন নেতা কিছুদিন আগে একটা টক শোতেও বলেছিল যে আওয়ামী লীগের 1% লোক যদি নামতো, এই আন্দোলন দাঁড়াতেই পারতো না। এখন কথাটা হচ্ছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না, নামার সিদ্ধান্ত বা সেখানে আরো রক্তক্ষয় হবে সেটাকে বিরত রাখার জন্য কি সেটা বলা হয়েছে, সেটা আমি যাচ্ছি না। তবে একটা রাষ্ট্রীয় পক্ষ থেকে যেহেতু বলা হয়েছিল যে আমরা একেবারে মাঠ থেকে উঠে যাই, সেইটা হয়তোবা সেই প্রেক্ষাপটে সেই সিদ্ধান্তটা নিতে বাধ্যই হয়েছে বোধহয় আমার দল। তবে আমি যেটা বলবো যে 4 তারিখ যদি তিনি যদি বলতেন, সারা বাংলাদেশ নয়, ঢাকা বিভাগের নেতাকর্মীরাই আমার রাজধানীতে আসো, গণতন্ত্রকে রক্ষা করতে হবে জঙ্গিদের কাছ থেকে। ঢাকা দক্ষিণ আপনার যে বিশাল এলাকা, 23টা জেলার যে জনগণ পদ্মা সেতুর মাধ্যমে আজকে যারা উপকার হয়েছে, আমি বলবো সেখান থেকে 1% মানুষ যদি ঢাকার শহরে চলে আসতো। গাজীপুর, নারায়ণগঞ্জ আমাদের যে বিশাল সংগঠন, আমি চট্টগ্রামের কথা বলছি না, আমি রাজশাহীর কথা বলছি না, ময়মনসিংহের কথা বলছি না, এরা তো বানের জলের মতো ভেসে যেত, তারা আমাদের নেতাকর্মীদের জলোচ্ছ্বাসে ভেসে যেত। কিসের সেনাবাহিনী, কিসের পুলিশ বাহিনী, কিসের বিজিবি, কেউ দাঁড়াতে পারতো না। কিন্তু আমরা সেই ধরনের রক্তক্ষয়, সেই ধরনের মানে অমানবিক পরিস্থিতি সৃষ্টি হোক হয়তোবা নানান কারণে আমাদের নেত্রী সেই সিদ্ধান্ত সেই কারণে নেননি, আমি সেটা বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে আওয়ামী লীগের সেই সাংগঠনিক শক্তিটা ব্যাপক, বিএনপির নেতাকর্মীরা খুব ভালো করে জানে। তারা কিন্তু এই যে উন্মাদ যারা আছে, উন্মাদ গোষ্ঠী কিন্তু ভেগে যাবে, পালিয়ে যাবে, তারা নানান দেশের পাসপোর্ট টাসপোর্ট কিনছে। কিন্তু বিএনপির যে একটা, বিএনপি তো একটা বিশাল সংগঠন, তাদের তো একটা বাংলাদেশে একটা বড় জনসমর্থন, তারা জানে তাদেরকে স্থায়ী রাজনীতি করতে হবে বাংলাদেশে, তাদেরকে সাস্টেইনেবলি থাকতে হবে। তারা যদি ক্ষমতায় আসে 5টা বছর শান্তিতে থাকতে হবে। যেদিন ওয়াকার বাহিনী, পুলিশ বাহিনী যেদিন ঢুকে যাবে, মাঠে আর থাকবে না, তাদেরকে কে রক্ষা করবে? এই আওয়ামী লীগের কাছ থেকে তারা নিস্তার পাবে যদি তারা সমঝোতা না করে। এই যে আজকে যারা উন্মাদের মতন চিৎকার করছে, দিল্লি না ঢাকা, উদ্ভট নোংরা, মানে মানুষের শরীরের অঙ্গ নিয়ে, যে অঙ্গের মাধ্যমে এদের জন্ম হয়েছে সেটাতে বিশ্রী গালাগাল করে, হাদি নামক একটা ছেলে, সে মারা গিয়েছে, আমি তার ব্যাপারে মন্তব্য করতে চাই না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, মুসলমান হিসেবে এটা আমার তার প্রতি দোয়া থাকবে। কিন্তু একটা প্রজন্মের মুখের ভাষা এইভাবে নোংরা করে দেওয়া, নারী জাতির প্রতি এভাবে অপমানজনক ভাবে কথা বলার যে একটা নোংরামি, বিকৃত মানসিকতা একটা প্রজন্মের মধ্যে ঢাকা শহরের তুলে দিয়েছে, তারা কি রক্ষা পাবে? তারা কি রক্ষা পাবে? আমার কিশোরগঞ্জের যে নেতাকর্মীরা আছে তাদের স্লোগান কি জানেন আপনি? তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিন্তু বলার সাথে তার একটা স্লোগান দেয়, বাইয়া দাও। হ্যাঁ, লগি বৈঠা নিয়ে তারা মিছিল মিটিং করে। হ্যাঁ, এই বাইয়া দাও শব্দ শুনলে এরা কিন্তু
মানে কাপড় চোপড় নোংরা করে ফেলবে, এরা ওখানে দাঁড়াতে পারবে না। এটাই হচ্ছে আওয়ামী লীগের বাস্তবতা। আজকে বাহিনী দিয়ে শুধুমাত্র, আমি তাও পুলিশ বাহিনীর কথা বলবো না, যেহেতু রাষ্ট্রের সর্বশেষ অস্তিত্বের পরিচয় হচ্ছে সেনাবাহিনী, তাদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এই অবস্থায় আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে চাই না, দাঁড়াতে দেব না আমার দলকে, কারণ সেটা কিন্তু গৃহযুদ্ধের নামান্তর হয়, সেই দিকে আমরা যেতে চাই না। কিন্তু এই সেনাবাহিনী কি তাদের কয়দিন রক্ষা করবে? এই এক পেশে নির্বাচন হওয়ার পরে কয়দিন তারা বাইরে থাকবে? কয়দিন তারা বাইরে থাকবে? তাদের ডিপ্লয়মেন্ট অর্ডার হলেও তারা ডিপ্লয়েড হবে কিনা সেটাও তো প্রশ্ন রাখে। এবং এরা খুব ভালো করেই জানে, একবার বেরিয়ে এসে যে বিপদের মধ্যে এরা পড়েছে, দ্বিতীয়বার আগামী 10 বছরে বেরোবে কিনা এটাও খুব ভালো করে জানে। তখন কিন্তু বাবারা কেউ কিন্তু নিস্তার পাবেন না। এটা বিএনপি জানে, কারণ বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক দল। বিএনপি বাংলাদেশের অর্ধেক সময়, 54 বছরের অর্ধেক সময় বিএনপি শাসন করেছে। জাতীয় পার্টিতেও বিএনপি ছিল, নিজেরাও বিএনপি ছিল, জিয়া রহমানের জাগতলও বিএনপি ছিল। হ্যাঁ, জাতীয় পার্টির যে তৎকালীন সময় সবাই কিন্তু বিএনপি। বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তারা কিন্তু এখন বলছে যে তারা বুঝছে, তারা বুঝছে এখন ভবিষ্যতে কিভাবে কি বিহেভ করবে সেটা আমি জানি না, কিন্তু তাদের মধ্যে সেই প্যানিকটা আছে, তাদের মধ্যে সেই ভাবনাটা আছে। এই যে মানে বিএনপির কথা যখন আপনি এতই বিস্তারিত বললেন, বিএনপিকে এক রকমের ভারত পূর্ণ সমর্থন দিয়ে দিয়েছে, মানে তারেক রহমানের হাতে বাংলাদেশ গেলে তারা এক রকমের হাফ ছেড়ে বাঁচে, যেহেতু ইউনূস সরকারের সাথে কোনো সম্পর্ক করে নাই তারা। কাজেই এখন বিএনপির সঙ্গে যে তারা এক রকমের মানে সম্পর্ক করতে অধীর হয়ে আছে, সেটা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের যে শোক এবং তাদের যে প্রতিক্রিয়া, তাতে একরকম পরিষ্কার ছিল। ঠিক এই সময়ে আবার যে দেখেন, আমি বারবার এই মানে প্রশ্নটা করছি কারণ আমার সাংবাদিক মন জানতে চায় যে জাতিসংঘ রিপোর্ট তো অনেক দিন আগের, এবং এর যে রিবাটাল আপনারা প্রস্তুত করেছেন সেটাও কিন্তু আপনাদের মুখেই অনেক মাস ধরে শুনেছি। এত মাস পরে দিল্লিতে আপনারা প্রকাশ্যে এলেন, আবার এখন শোনা যায় যে শেখ হাসিনাও প্রকাশ্যে চলে আসতে পারেন। ভারত সরকারও একরকম আওয়ামী লীগকে সক্রিয় করে তুলতে উৎসাহ যোগাচ্ছে কিনা, মানে ভারতের নিরাপত্তা সংস্থা, ভারত সরকার, যে পক্ষই হোক? আমি সরাসরি এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তাই আমি সেটা দিতে পারবো না। তবে আপনি ইতিহাস দেখতে হবে, 2001 থেকে 2006 সালে বিএনপি এবং জামায়াতে ইসলামী যে সরকারটি ছিল, সেই সরকারের সময় বাংলাদেশকে ব্যবহার করে যেই ধরনের কাজ ভারতের বিরুদ্ধে করা হয়েছে, আমার বাবা চট্টগ্রামের মেয়র ছিলেন, 10 ট্রাক অস্ত্র ধরার পরে সেটা তৎকালীন সময়ের জিওসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলে সেটা গায়েব করে ফেলতে চেয়েছিলেন। মনিউ আহমেদ ছিলেন তখন তৎকালীন সময় চট্টগ্রামের জিওসি। তারপর আসলেন সিনা ইবনে জামালি, এটা গায়েব করতে চেয়েছেন। তিনি মেয়র হিসেবে গিয়ে সেখানে সাংবাদিককে নিয়ে সেটা প্রকাশ করে দিলেন, 10 ট্রাক অস্ত্র ভারতের বিদ্রোহীদের জন্য আনা হয়েছে। পরে কিন্তু তদন্তে সেটাই বেরোলো। শিল্পমন্ত্রী নিজামী থেকে শুরু করে এখানে তৎকালীন সময়ে হাওয়া ভবনের কারা কারা জড়িত ছিলেন এটা জানে। তারপরে যে জঙ্গিবাদের উত্থান, জেএমবি, বাংলা ভাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কারণে, সেটা ভারত বলে নয়, পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্র, বিএনপি যতই এখন চমৎকার ভাবে নিজেদেরকে উপস্থাপনা করুক না কেন, সন্দেহের জায়গায় শতভাগ কি তারা উতরে গেছেন? আমি তো মনে করি না। কেন কেন বলছি সেটা আপনি দেখবেন যে 5ই আগস্টে, এবং অনেকাংশে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক মহলে জামায়াতে ইসলামীর হয়তো বা ভাবমূর্তিটা ভারতে না হলে অন্যান্য দেশে দেখা যাচ্ছে অনেক বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে। এটাই তো আমাদের রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে এই বিএনপির যে কার্যকলাপ, আমাদের 32 নম্বর ভাঙায় বঙ্গবন্ধুর বাড়ি, সেটাতে সবচেয়ে বেশি উস্কানি কে দিয়েছে? ঢাকা সাবে মানে ইশরাক ইশরাক যে বিএনপি নেতা, সে সেখানে পাঠালো, অথচ তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল, শেখ কামালের বন্ধু ছিল। সে সেখানে সিটি কর্পোরেশনের বুলডোজার, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ মিলে সিটি কর্পোরেশনের বুলডোজার পাঠিয়ে 32 নম্বর ভাঙা হলো। আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীদের বিরুদ্ধে কারা মামলা দিয়েছে? শত শত মামলা, হাজার হাজার মামলা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। আমার বাড়ি চট্টগ্রামে দুইবার ভাঙা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। আমি কোন দল করেছে আমি বলতে যাব না, কিন্তু সেখানে আলোচনা আছে জামায়াতে ইসলামের কিছু লোক গিয়ে সেখানে আবার সেটাকে মানে রক্ষা করার চেষ্টা করেছে বলে, অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রক্ষা করার চেষ্টা করেছে বলে একটা আলোচনা আছে, আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে একটা পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে আদর্শিকভাবে আমরা যাদের বিরুদ্ধে সবসময় বা অবস্থান ছিল জামায়াতে ইসলামী, তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর মধ্যেও যে ধরনের মানবিকতা অনেক সময় আপনি দেখতে পাবেন,
বিএনপি, যাদের সাথে আদর্শিক দিক থেকে আমাদের পার্থক্যটা কিন্তু অনেক বেশি নয়, তাদের যে কৃতকর্ম সারা দেশে, সেই কৃতকর্ম এবং অতীত ইতিহাস সেটা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু সন্দিহান থাকবেই। আপনি মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের অবস্থা থাকলে তো আসলে হবে না। অন্তরে কি আছে বোঝা যাবে কার্যকলাপের মাধ্যমে। আমরা বসে আছি, দেখছি, আমাদের কর্মীরা সবাই অপেক্ষমান যে প্রথমত এই অবৈধ নির্বাচন করে কি তারা পার পাচ্ছে কিনা, প্রথমত। দ্বিতীয়টা, যদি অবৈধ নির্বাচন করে একটা মানে যেন তেন সরকার, জোড়াতালি মার্কা সরকারও যদি আসে, সেটা কয়দিনের স্থায়িত্ব পায় এবং তার আচার ব্যবহার কেমন হবে। হ্যাঁ, তো এই দুটো বিষয় অতীতেও আমরা দেখেছি। তো এরশাদ সাহেব নির্বাচন করেছিলেন 88-তে, 2 বছর থাকলেন। আওয়ামী লীগ যে নির্বাচনে থাকেনি, প্রত্যেকটা নির্বাচনের 2 থেকে 3 বছরের মধ্যে, একটাতে 2 মাসের মধ্যে সরকারের পতন হয়েছে। এটা তো আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার। এবং কেন হয়েছে? কারণ যারা সেই নির্বাচনগুলো করেছিল তারা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে নাই। 14 সালে আওয়ামী লীগ তো মানে বাস্তব কথা বলতে সেই নির্বাচনে যেহেতু বিএনপি ছিল না, জামায়াত ইসলামী ছিল না, জাতীয় পার্টি ছিল, সেটাও তো একটা অংশ, রাজনৈতিকভাবে একটা অংশ বিরত ছিল নির্বাচন থেকে। কিন্তু সেই সরকার টিকেছে কেন? কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে দেশের এত বড় অংশের প্রতিনিধিত্ব করে যে সেই বড় অংশটা কিন্তু সরকারের, নতুন সরকারকে মেনে নিয়েছে, গ্রহণ করেছে এবং তার অধীনে রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেটাকে তারা মেনে নিয়েছে। আপনি প্রশ্ন বিদ্ধ করতে পারেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু জনগণ দিয়ে দিয়েছে মেনে নেওয়ার মাধ্যমে। 18 সালে বিএনপি এসেছে, যেই ফলাফলই হোক না কেন, জনগণ কেন মেনে নিয়েছে? মেনে নিয়েছে কারণ সেই সরকারের অ্যাক্টিভিটি দেখে, সেই সরকারের পারফরমেন্স দেখে। শেখ হাসিনার সরকার কোভিড সময়ে দেশের অর্থনীতিকে যেভাবে ম্যানেজ করেছে, বাংলাদেশের 17 কোটি মানুষকে বিনামূল্যে আপনি কোভিডের টিকা দিয়েছেন। এই যে যেটা যুক্তরাষ্ট্রে দিতে পারেনি, যেটা আপনার মানে অনেক জায়গায় প্রাইভেটাইজ করে দিয়েছে, প্রাইভেটে দিবে, কিন্তু আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে ধনী গরিব নির্বিশেষে, শ্রেণী বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে রাষ্ট্র বিনামূল্যে কোভিডের টিকা দিবে, দিয়েছে। শেখ হাসিনার সরকার সেটা দিয়েছে এবং প্রণোদনার মাধ্যমে, যেটাকে আজকে এই সরকার বলছে ব্যাংক থেকে নাকি আমরা টাকা ছাপিয়ে অর্থনীতি চালিয়েছি। মানে মূর্খ নয় ঠিকই, প্রপাগান্ডা জানে খুব ভালোই। এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ ইজিং। ইকোনমিতে যখন মানি সাপ্লাই কমে যায়, সেখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক টাকা সেখানে সাপ্লাই দেয়, মানি সাপ্লাই দেয়। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। ওরা ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করার জন্য কিছুটা ইনফ্লেশন অ্যালাউ করে ইকোনমিতে। এটা একটা আপনার যে স্পিডটা আসে, ট্রানজাকশনাল স্পিড, তারপরে লিকুইডিটি ক্রাইসিসটা যাতে করে কমে, কনজাম্পশন যাতে করে মানুষের বাড়ে, কনজাম্পশন বাড়লে সেটা জিডিপির গ্রোথ রেটটা বাড়বে। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, কোয়ান্টিটেটিভ ইজিং বলা হয়। সেটা আমরা করেছি। এখন বলছে আমরা নাকি টাকা ছাপিয়ে দিয়ে দিতেছি। আরে ভাই, টাকা তো ছাপাতেই হবে, টাকা তো আর আকাশ থেকে পড়বে না। এই যে একটা প্রতারক সরকার আমাদের এখানে বসে আছে, যারা প্রথমে বলেছিল যে 26 বিলিয়ন ডলার থেকে আমাদের দেশ থেকে মানে পাচার হয়েছে। 26 বিলিয়ন হিসাব করতে পারবে তারা? কতটা শূন্য 26-এর পরে পরে বিলিয়নে, এবং সেটাকে টাকায় রূপান্তর করলে কত টাকা পড়ে, এটুকু বলতে পারবে তারা? একটা প্রশ্ন করতেই হয়, এটাই শেষ প্রশ্ন। সংবাদ সম্মেলনে এই বিষয়টি অনেকেই শিরোনাম করেছে, ভারতের সংবাদ মাধ্যম নিশ্চয়ই দেখেছেন হয়তো, যে আপনারা বলেছেন যে এই অবৈধ ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। তো এ থেকে অনেকে, মানে আপনারা ঠিক কি বলেছিলেন যা থেকে এমন একটা সমীকরণে অনেক সংবাদ মাধ্যম পৌঁছচ্ছে যে আপনারা বলছেন ইউনূস সরকারকে সরিয়ে নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসবে এবং তার অধীনে একটা নির্বাচন হবে, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে। সেই প্রত্যাশা, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আপনাদের এখনো আছে? নির্বাচন তো 12 তারিখ। আবারও বলছি, আমরা নির্বাচনের প্রত্যাশা করি, আমরা ইলেকশন চাই, সিলেকশন নয়। যেটা 12 তারিখ হতে যাচ্ছে সেটা হচ্ছে সিলেকশন। তারা সিলেক্টেড প্রসেসে, সিলেকশন ইন রেফারেন্ডাম, সিলেকশন ইন পার্লামেন্ট, সিলেকশন ফর এভরিথিং। তারা একটা উগ্র ডানপন্থীদের একটা সমাবেশ সেটা করতে চায় পলিসি মেকিং লেভেলে। এই সিলেক্টেড প্রসেসের সরকার কতদিন টিকবে সেটা তারা নিজেরাও ভালো করে বুঝতে পারছে না। আমাদের লক্ষ্য ইলেকশন। ইলেকশন মানে কি? যেখানে সকলের পার্টিসিপেশন থাকবে। আমি তো মানে আমাকে তো আপনি নিষিদ্ধ ঘোষণা করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন কারণ কিছু অ্যালিগেশন দিয়ে। আবার আপনি নিজেকে কিন্তু দায় মুক্তি দিয়েছেন।
একই এলিগেশনে আপনি বলেছেন আমি গুলি করেছি, আমার নির্দেশে গুলি হয়েছে, আবার আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন আপনি হত্যা করেছেন, আপনি নিজেকে আবার হত্যার দায় মুক্তি দিয়েছেন, তাই না? এক মুখে স্বীকারোক্তি দিলেন যে পুলিশ হত্যা করেছেন, মানুষ হত্যা করেছেন, মানে সম্পত্তি ধ্বংস করেছেন, এগুলো সব কিছু একটা তারিখের মধ্যে যা যা হয়েছে সব হালাল। আর একই সময়ের মধ্যে আওয়ামী লীগ যদি করে থাকে, না আওয়ামী লীগ নয়, রাষ্ট্র যদি করে থাকে, রাষ্ট্র প্রতিহত করার ক্ষেত্রে যদি করে থাকে, দোষ সব আওয়ামী লীগের হবে, সরকারের হবে, শেখ হাসিনার হবে। এই যে একটা হিপোক্রেসি, কনস্টিটিউশনাল হিপোক্রেসি, কনস্টিটিউশনাল অ্যানার্কি, কনস্টিটিউশনাল হিপোক্রেসি,